সকাল সকাল প্রিয়াকে চুল আঁচড়াতে দেখে তানমনা ইসলাম বিস্মিত চোখে তাকালেন। অবাক সুরে প্রশ্ন করলেন, চুল আঁচড়াচ্ছিস যে, কই যাবি? হাসপাতাল থেকে আসার পর প্রিয়া একদম পাল্টে গিয়েছিল। চুপচাপ স্বভাবের, বেখেয়ালি ধরনের। 2-3 বেলা পার করে দিয়ে তবে খেত। 3-4 দিন এক নাগারে গোসল করেনি, এমন রেকর্ডও হয়েছে। সন্ধ্যা পেরিয়ে যেত, প্রিয়া একা একা ছাদেই বসে থাকত। তানমনা ইসলাম ধরে বেঁকে তাকে নিয়ে আসতেন ছাদ থেকে। বাবা মা কারোর সঙ্গে প্রিয়া স্বাভাবিকভাবে কথা বলতো না। দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। সেই মেয়ে নিজ থেকে চুল আঁচড়াচ্ছে, ব্যাপারটা একটু না খুব বেশি অবাক তানমনা ইসলামের কাছে। তিনি গাঢ় চোখে প্রিয়াকে দেখলেন। হাতের কাজ করা সুন্দর একটা মেরুন রঙের সালোয়ার কামিজ পরেছে সে। তানমনা ইসলাম আরও অবাক হলেন যখন দেখলেন প্রিয়া ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগাচ্ছে। তিনি ভীত স্বরে বললেন, তুই ঠিক আছিস মা? প্রিয়া কপট বিরক্তি নিয়ে বলে, ঠিক থাকবো না কেন? তুই ভালো জামা পরেছিস, চুল আঁচড়াচ্ছিস, এখন আবার লিপস্টিক দিচ্ছিস। তো এসব স্বাভাবিক কর্মকাণ্ড? আজব। তানমনা ইসলাম বিড়বিড় করে বললেন, তোর থেকে এসব দেখা একটু আজবই। তারপরে স্পষ্ট গলায় জিজ্ঞেস করলেন, তুই কি কোথাও যাবি? প্রিয়া তার বিরক্তি কমিয়ে ঠান্ডাভাবে জবাব দেয়, হ্যাঁ। কই যাবি? প্রিয়া এক নজর তানমনা ইসলামের দিকে তাকায়, তারপর আবার আয়নার নিজের ঠোঁট রাঙাতে রাঙাতে বলে, অরণ্যের বাসায়, ওর সাথে দেখা করতে। তানমনা ইসলাম যেন ভূত দেখলেন। ঠিক এমন ভঙ্গিতে চমকে উঠলেন। চেঁচিয়ে বললেন, কি? প্রিয়ার বিরক্তি এবার নাকের ডগায়। বিরক্তির সাথে খানিকটা রাগ মিশিয়ে বলল, আস্তে চেঁচাও, এখানে চেঁচানোর কি হলো? তুই কি বলছিস বুঝতে পারছিস? বুঝতে না পারার কি আছে? আমি বলছি আমি অরণ্যর বাসায় যাব। এই তো, তোকে আজকে সাইকিয়াট্রিস্ট দেখাবো মা। তোর মাথা একদম গেছে। আমার মাথা ঠিক আছে, আমিও ঠিক আছি। আমার কোনো সাইকিয়াট্রিস্ট লাগবে না। একটু থেমে প্রিয়া আবার বলল, আমার কাজলটা খুঁজে পাচ্ছি না, ওটা কোথায়? কাজল নিয়ে তানমনা ইসলাম মাথা ঘামালেন না। তিনি ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে থেকে অবিশ্বাসে সুরে আবার বললেন, তুই সত্যি অরণ্যর বাসায় যাচ্ছিস? প্রিয়া ধৈর্য রেখে উত্তর দেয়, হ্যাঁ। এবার তানমনা ইসলাম নিজেকে সামলাতে পারেন না। প্রিয়া যে মজা করছে না এবং ওর মাথা 100 ভাগ সঠিক আছে সেটা শিওর হয়ে তিনি চিৎকার করে ডাকেন, প্রিয়ার আব্বু, প্রিয়ার আব্বু। জহির ইসলাম কোথাও বের হচ্ছিলেন বোধহয়। ফিতেওয়ালা জুতো হাতে করেই ছুটে আসেন। আতঙ্কিত গলায় বললেন, চারদিকে তাকাতে তাকাতে বললেন, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? কোনো দিকে কোনো বিপদ না দেখে জহির ইসলাম তানমনা ইসলামের দিকে তাকালেন জহুরি দৃষ্টি নিয়ে। তারপর আবার প্রশ্ন করলেন, বলো সমস্যা কি? তানমনা ইসলাম অবিশ্বাসের সুরে বলতে লাগলেন, তোমার মেয়ে এত কিছুর পর এখন আবার বলেছে সে অরণ্যের বাসায় যাবে। তানমনা ইসলাম প্রথমে যেভাবে চমকাচ্ছিলেন, জহির ইসলামও ঠিক সেভাবেই চমকালেন। প্রিয়ার দিকে ভীত দৃষ্টি নিয়ে তাকাতেই প্রিয়া নিজ থেকে বলল, প্লিজ বাবা, আমাকে আটকাবা তো, খবর আছে। আমি অরণ্যর কাছে যাব, ওর সাথে ফাইনাল কথা আছে। ও কেন আমার উপর এভাবে চিট করলো আমি জানতে চাই। আমি অতসীর সাথে যা ইচ্ছে তাই বিহেভ করি, তাতে ওর কি? অতসী তো আগে ওর কিছুই ছিল না। একদম অপরিচিত একটা মেয়ের জন্য ওর এত দরদ আসলো কোত্থেকে? আর সামান্য নিচু মানসিকতার দোহাই দিয়েও আমাকে ডাম্প করলো কেন? এসবের উত্তর আমার চাই। এই উত্তরগুলো না জানা পর্যন্ত আমি শান্ত থাকতে পারছি না। আমাকে জানতে হবে আব্বু, আমাকে জানতেই হবে। তানমনা ইসলাম বজ্রপাতের গলায় বললেন, এসব জানতেই হবে? কেন জানতে হবে? আবার অপমানিত হওয়ার জন্য? এই শহরের বাচ্চা কি করলো? সব ভুলে তার কাছে যাচ্ছিস এসব জানতে? এত জানতে ইচ্ছা করলে ফোন কর। প্রিয়া জবাব দিল, ওর ফোন অফ। তানমনা ইসলাম কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে জহির ইসলাম বললেন, অতসীর হদিশ পাচ্ছি না অনেক দিন ধরে। ওই এত বড় কাহিনী ঘটিয়ে বিনা শাস্তিতে পার পাবে আমি হতে দেব না। প্রিয়ার যাওয়াটা 2 দিক দিয়ে ভালো হবে। ওর যা যা প্রশ্ন আছে সেসবের উছিলায় ও অতসী আর অরণ্য ওখানে থাকে কিনা এখনও সেটাও জানতে পারবে। অতসীর ছিঁড়ছ এতদিন বৈশা, আমি প্রিয়াকে যেতে দেব না। আমার মেয়েকে এসব উল্টাপাল্টা আকামে জড়াতে দেব না। তানমনা ইসলাম বেঁকে বসলেন। জহির ইসলাম তীক্ষ্ণতার সঙ্গ নিয়ে এগিয়ে এলেন।
বললেন, আমার কথার উপর দিয়ে কথা বলস? এত সাহস তোর? জহির ইসলাম অত্যন্ত উগ্র ভঙ্গিতে হাত তুলেন। তার মনে ইসলাম মারের ভয়ে পিছিয়ে যান। শেষ পর্যন্ত জহির ইসলাম মারলেন না, হাত নামিয়ে নিলেন। তবে চিবিয়ে চিবিয়ে বললেন, আয়সা দেখতাছি তরে। কথার মাঝে দম নিয়ে আবার বললেন, আয় প্রিয়া, তোকে আমি নামিয়ে দিয়ে আসি। কলিং বেল বাজতেই দানিশ প্রায় উড়ে এলো। দরজা খুলে নোটনের বদলে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে দানিশের মুখ দিয়ে বিরক্তিসূচক কারান্তের মতো একটা শব্দ বেরিয়ে এলো। প্রিয়া দানিশের সেসবে ভ্রুক্ষেপ করলো না। উকি দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলো। বলল, কেউ নেই। দানিশ গম্ভীর স্বরে বলল, সবাই আছে। আপনি কাকে চান? আমি? প্রিয়া এক সেকেন্ড ভাবনায় পড়ে গেল। অরণ্যর কথা বললে ওরা না ওকে ঢুকতে দিতে পারে, না ঢুকতে দিতে পারে। কোনো মেয়ে এসে ওর সম্পর্কে জিজ্ঞেস করলে যেন তার কথা না বলা হয়। প্রিয়া বাচ্চাটার দিকে তাকালো। গম্ভীর মুখের পিচ্চি একটা বাচ্চা। এর মা নিশ্চয়ই আছে। প্রিয়া বুদ্ধি খাটিয়ে উত্তর দিল, তোমার মা আছে? তোমার মায়ের কাছে এসেছি বাবু। দানিশ এবার দরজা থেকে সরে দাঁড়ালো। বলল, আসেন, ভেতরে আসেন আন্টি, আমি আম্মুকে ডাকছি। দানিশ যেভাবে উড়ে এসেছিল সেভাবেই উড়ে ভেতরে চলে গেল। প্রিয়া পায়ে পায়ে হেঁটে সোফায় গিয়ে বসলো। তারপর চোখ বুলিয়ে আশেপাশে দেখতে লাগলো। এটাই এই বাসায় প্রথম আসা তার। ভাগ্য যদি সহায় থাকতো তাহলে আজকে এই বাসার বউ থাকতো সে। অথচ তার জায়গায় ওই কালো ডাইনিটা দখল করে বসে আছে। এমনকি অরণ্যকেও সে নিজের দখলে নিয়ে এসেছে। এসব ভাবতে গিয়ে প্রিয়ার চোখের জলের ভিড় দেখা গেল। পেছনে কারো পায়ের আওয়াজ পেয়ে প্রিয়া দ্রুত নিচের চোখ মুছে নিল। তারপর সোজা হয়ে বসলো। মুখে হাসি ঝুলালো। দিবা প্রিয়াকে চিনত না। আগে কখনো প্রিয়াকে দেখেনি। কথা ছিল বিয়ের কথাবার্তা ফাইনাল হবার পর প্রিয়াকে দেখতে যাবে আংটি পরানোর দিন। কিন্তু সেই সুযোগ আর আসেনি কখনো। দিবা সোফায় প্রশ্নবিদ্ধ চোখে বসতে বসতে জিজ্ঞেস করলো, আপনি নাকি আমার কাছে এসেছেন? প্রিয়া মাথা নাড়ল। জি, আপনার কাছে এসেছি। কে আপনি? প্রিয়া ইতস্তত করলো, কিন্তু সত্যিটা না বললে এরা কি অরণ্যর সাথে দেখা করতে দেবে? আর একটু পর অরণ্যর মা বাবা এসে পড়লেই তো তারা চিনে ফেলবে প্রিয়াকে। প্রিয়া রয়ে শুয়ে বলল, আমি প্রিয়া। দেবা সঙ্গে সঙ্গে ধরতে পারল না। প্রশ্ন করল, কোন প্রিয়া? কথাটা শেষ করতেই তার মস্তিষ্ক জানান দিয়ে দিল। দিবা অবাক হয়ে বলল, অরণ্যর সঙ্গে যার। পুরো কথা শেষ করতে হলো না, তার আগে প্রিয়া মাথা নাড়ালো। জি, আমি সে। দেবা থম মেরে গেল। প্রিয়া এখানে কেন এসেছে সে কারণটা বুঝতে পারছে না। সেই সব ঘটনার তো অনেক দিন পার হয়ে গেছে। তাহলে এখন প্রিয়ার আসার মানেটা কি? তার উপর অরণ্য তো এখানে থাকে না। সে কোথায় তাকে থাকে দিবা নিজেই জানে না। ফোন বন্ধ, খোঁজ নেই। দিবা নিজ থেকেই ভেবেছিল আজকেই একবার আমিনের কাছে যাবে। আমিনের সাথে অরণ্যর ব্যাপারে কথা বলবে। অরণ্যকে খুঁজে পাওয়াটা জরুরি। যা হয়েছে হয়েছে, দরকার পড়লে সে নিজ থেকে ক্ষমা চাইবে। তবু অরণ্য অদোষীকে বাসায় নিয়ে আসবে। ঘরের বউ কি বাহিরে থাকা ভালো? দিবা পরিস্থিতি স্বাভাবিক করতে মুখে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো। আমার কাছে হঠাৎ? প্রায় ইতস্তত বলল, আসলে আমি আপনার কাছে আসিনি ঠিক, এসেছি অরণ্যর কাছে। ঢোকার সময় যে বাবুটা দরজা খুলে দিল ওকে এমনি বলেছি তোমার মায়ের কাছে। এই বাবুটা আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ওর নাম দানিশ। আর আমাকে চিনেছ তো? আমি। প্রিয়া দিবার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, আপনি অরণ্যর বড় বোন। আমি জানি। অরণ্য আমাদের সবার ছবি দেখিয়েছিল। হয়তো দানিশের ছবিও দেখেছিল, আমার আসলে মনে নেই। বাচ্চারা এখন দ্রুত বড় হয়। গ্রোথের কারণে চেহারা দ্রুতই পাল্টে যায়। প্রিয়া আসল কথার চেয়ে আজে বাজে কথা বলেছে বেশি। দিবা ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়াকে সাহায্য করলো। নিজ থেকে বলল, অরণ্যর কাছে কেন এসেছো আমাকে বলা যাবে? প্রিয়া একটু সময় চুপ থেকে বলল, আসলে ও আমার সাথে এমন কেন করলো? আমি কারণ জানতে চাই, একজ্যাক্ট কারণ জানতে চাই। আমার মেন্টালিটি নিয়ে ওর সমস্যা, এই জন্য আমাকে ডাম্প করেছে। আচ্ছা, আমি চাইলেই তো আমার মেন্টালিটি চেঞ্জ করতে পারতাম না? এই সামান্য কারণে আমাকে ছেড়ে চলে গেল কেন? আর হুট করে অতসীকে বিয়ে, না মানে অপরিচিত কেউ কাউকে এভাবে বিয়ে করে বলেন? এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে। আমি সেটাই জানতে চাই। আমার সাথে সব শেষ করবে ভালো কথা, সামনে এসে কথা বলতো। তা না, আমার সাথে কেন লুকিয়ে আছে ও? ফোনটাও বন্ধ এখন। এর আগে ফোন দিতাম, নাম্বারটাই ব্লক লিস্টে ফেলে দিয়েছিল।
অন্য নাম্বার থেকে কল দিলেও ধরতো না, ফেসবুক ইমুতেও নেই। আমি জানতে চাই আমার ঠিক কোন কারণে বা কোন দোষেও আমাকে এত বড় শাস্তি দিল। আমি আমি খারাপ মেয়ে, অনেকের সঙ্গে রিলেশন করেছি, বাট বাট আমি কাউকে ছুঁতে দেইনি নিজেকে, কাউকে না। অন্য মেয়েদের মতো বিয়ের আগে নিজের সব খোয়া যেতে দেইনি। আমি অরণ্যকে সত্যি ভালোবাসি আপু, খুব ভালোবাসি। এখনও মানতেই পারছি না অরণ্য আমার সাথে এমনটা করলো। ফেসবুকে সম্পর্ক হলেও আমি যেমন ওর জন্য পাগল ছিলাম, ও আমার জন্য রেসপন্স করতো। ওর ছোট ছোট ব্যাপারগুলোও আমাকে বোঝাতো যে হি লাভ মি। সেই সেই অরণ্য এরকমটা করবে আমি ভাবতেই পারছি না আপু, মানতেও পারছি না। প্রিয়ার চোখের পানি টলটল করছে, পানিগুলো যেন অনুমতি চাচ্ছে গড়িয়ে পড়ার জন্য। প্রিয়া ভেবেছিল প্রিয়া এক্ষুনি কেঁদে ফেলবে, কিন্তু অবাক হয়ে দেখল মেয়েটা খুব পারদর্শিতার সাথে চোখের পানি শুষে নিল চোখ দিয়েই। তারপর হাসি ফুটল ঠোঁট জুড়ে। প্রিয়া সাময়িক বিরতি শেষে আবার বলল, ওকে একটু ডেকে দেবেন বা অতসীকে। আমি অতসীকেও জিজ্ঞেস করতে চাই কেন ও আমার এত বড় সর্বনাশ করলো। আমি অনেক ভুল করেছি ওর সাথে, মানলাম। সেসবের জন্য ওর পা ধরে ক্ষমা চাইতাম দরকার পড়লে, কিন্তু ও কেন অরণ্যকে এভাবে ছিনিয়ে নিল কেন, আমি জানতে চাই। আমাকে একটু ডেকে দিন না ওদের। দিবার মনটা খুব নরম, অন্যের কষ্ট দেখলে দিবারও চোখে পানি ভরে যায়। প্রিয়ার কথাগুলো শুনে দেবার তো খারাপ লাগলো, যা বলার মতো না। তার ঠোঁটের হাসি ফ্যাকাশে হয়ে এলো। দিবা মিনমিন করে বলল, আসলে ডাকবো কীভাবে, ওরা তো এ বাসায় নাই। প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাহিরে গেছে? না, ওরা এখানেই থাকে না। আরও 1.5 মাসেরও আগের কথা, প্রায় 2 মাস হবে। অরণ্য একদিন আমাদের উপর রাগ করে অতসীকে নিয়ে চলে গেল। তারপর থেকে আর যোগাযোগ করে নাই। আমরা ফোন দিলেও ধরতো না, কোথায় থাকতো কিছুই বলে নাই। আমরাও রাগ হয়েছিলাম, বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে ফেলেছে। কেমন ছেলে, কিন্তু এখন সবসময় ওর ফোন বন্ধ পাচ্ছি, তাই টেনশনে আর রাগ ধরে রাখতে পারছি না। ওর এক বন্ধু আছে আমিন নামের, আজকে ভাবছিলাম সেখানে যাব, একটু জিজ্ঞেস করব অরণ্য অতসী কোথায়। প্রিয়া ঝিম মেরে রইল ক্ষণকাল, তারপর বলল, অরণ্য কেন সবার থেকে পালিয়ে বেড়াচ্ছে বুঝলাম না। আর অতসী কি এমন জাদু করলো অরণ্যকে? আজব আজব তো বটেই। আমার ভাইটা যে ঠান্ডা শান্তশিষ্ট ছিল, ও এখন যা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আপনি যদি ওনার বন্ধুর থেকে ঠিকানা পান বা নতুন কোনো নাম্বার আমাকে জানাবেন প্লিজ। দিবা এক মুহূর্ত ভেবে বলল, আমার ফোন নাম্বার দিয়ে যাও, তোমার ফোন নাম্বার দিয়ে যাও, জানাবো। প্রিয়া খুশিতে ডগমগ করে উঠল, আনন্দিত গলায় বলল, অনেক ধন্যবাদ আপু। অন্য দিনের তুলনায় আজ সিরিয়াল কম, রোগীদের ভিড় লেগেই নেই। মোট 3 জন রোগী বসে আছে। দিবা রিসিপশনে গেল, যে ছেলেটা বসে আছে সেখানে। তাকে বলল, ডাক্তারকে গিয়ে বলুন দিবা এসেছে, যান। ছেলেটা বলল, এখন রোগী দেখার টাইম, অপেক্ষা করুন। দিবা কড়া গলায় বলল, আমি ওনার ফ্যামিলি ফ্রেন্ড, যাইতে বলছি, যান। ছেলেটা ইতস্তত ভাব নিয়ে উঠে চলে গেল। দিবা ঘরটার মাঝে পায়চারি শুরু করলো, একবার ডান থেকে বাঁয়ে, একবার বাম থেকে ডানে। রোগী 3 জন অদ্ভুত দৃষ্টি নিয়ে দিবাকে দেখতে লাগলো। দিবা মোটেও সেসবের ভ্রুক্ষেপ করল না। সে মনে মনে কথা সাজিয়ে নিল কিভাবে কি বলবে। যদি আমিন না বলতে চায় প্রথমে, তাহলে আমিনের কলারটা বাম হাত দিয়ে চেপে ধরবে নাকি ডান হাত দিয়ে চেপে ধরবে। এমন সময় আমিনকে আসতে দেখা গেল। সে উল্কার গতিতে ছুটে এসে রিকোয়েস্ট করলো, জাস্ট 10টা মিনিট বসো, আমি রোগীদের বিদায় দিই প্লিজ। দিবা আগুন চোখে তাকিয়ে রইল, জবাব দিল না। অবশ্য আমিন জবাবের অপেক্ষাও করল না। ঝড়ের গতিতে আবার নিজের চেম্বারে চলে গেল। দিবা ওয়েটিং সিটে বসল গিয়ে, বসে বসে চিন্তা ভাবনা করতে লাগলো। 10 মিনিটের আগেই সব রোগী দেখা শেষ করে আমিন তাকে ভেতরে ডাকলো। দিবা চেম্বারে গিয়ে বিদ্রুপে সুরে বলল, রোগীর রোগ দেখো নাকি চেহারা দেখেই বিদায় দাও, এত তাড়াতাড়ি রোগী দেখা শেষ? আমিন হাত কচলাতে বলল, তুমি আসতে দেখেই তাড়াহুড়ো করলাম। যাই হোক বসো, কি খাবে বলো, গরম নাকি ঠান্ডা? আমি কিছুই খাবো না, একটা প্রশ্ন নিয়ে এসেছি, সেটার জবাব দিলেই চলে যাব। আমিন ভ্রুকুচকে বলল, কি প্রশ্ন? অরণ্য কই, ওর ঠিকানা দাও।
দিবা সরাসরি আসল কথায় গেল। বেশি পেঁচালো না। পেঁচালের মানে হয় না। আমিন ক্ষণকাল চুপ থেকে বলল, আমি তো জানি না। দিবা চোখ রাঙায়, একদম মিথ্যা বলবা না। তুমি অরণ্যর কলিজার ফ্রেন্ড, তুমি তো জানবাই। আমি শিওর। ওয়েট, তোমার বাসাতে নেই তো? না, আমার বাসায় নেই। বিশ্বাস না হলে গিয়ে চেক করতে পারো। তাহলে কই আছে বলো। আমি জানি না। আবার মিথ্যা। সত্যি আমি জানি না। তাহলে আমার গা ছুঁয়ে বলো। দিবা তার হাত বাড়িয়ে দিল। আবার বলল, গা ছুঁয়ে বলো যে জানো না। গা ছুঁয়ে মিথ্যে বললে এক্ষুনি এখানে ফটাস করে পড়ে মরে যাব। আমিন হাসার চেষ্টা করলো। ধুর, কুসংস্কার। না, না মরি, আজীবন দায়িত্ব থাকবো। মানুষের গা ছুঁয়ে মিথ্যা বলো কত খারাপ জানো? আমিন চুপ করে রইল। দিবার গলায় তারা এবার। কি হলো বলো, গা ছুঁয়ে বলো। এ নাম সব বলো, জানো না? আমি নামতা আমতা করলো। দেখো দিবা, তুমি আমার গা ছুঁয়ে বলতে পারবা না, কারণ তুমি জানো ওরা কোথায়। আমাকে বললে আমি কি ওদের কাছে গিয়ে ঝামেলা করব, নাকি ওদের ধরে এনে মায়ের লাগাবো? আমার ভাইটা আজ 2 মাসের মতন গায়েব। তার সাথে কথা হয় না একবারও। এখন ফোনটাও বন্ধ। আমার চিন্তা হয় না? বলো হয় না? ওরা কই আছে সেটা জেনে আমি ওখানে যাব না, বা ঝামেলা পাকাবো না। শুধু বুকে সান্ত্বনা দেব যে অরণ্য ভালো আছে। আর তুমি ওর বন্ধু হয়েও সব জানো, তাহলে আমি ওর আপন বোন হয়েও জানলে সমস্যা কি? আমি কি ওর শত্রু? আহা, সেরকম কিছু না। তাহলে কি রকম কিছু বলো? তুমি কষ্ট পাবে শুনলে। দিবা হতচকিত হলো। কেন কষ্ট পাবো কেন? অরণ্য ঠিক আছে তো? ঠিক আছে, সুস্থ আছে, ভালো আছে। কিন্তু আমি দিবার দিকে তাকালো। দিবার চেহারা অনেকটা মিইয়ে গেছে। নিশ্চয়ই অরণ্য টেনশনে। ছেলেটা এত বদ কেন? সবাইকে চিন্তায় রেখেছে, আর আমিনকেও ফাঁসিয়ে দিয়ে গেছে। ধুৎ, কিন্তু ও দেশে নেই। 6 দিন হলো অস্ট্রেলিয়া গেছে অতসীকে নিয়ে। অস্ট্রেলিয়া? দিবার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। কানগুলো এই কথা বিশ্বাস করতে চাইল না। তার ভাই তাদের কাউকে না জানিয়ে অস্ট্রেলিয়া? দিবা হাসার চেষ্টা করলো। তুমি মজা করছো নিশ্চয়। আমার মজা করে লাভ কি? আমাকে কড়াভাবে নিষেধ করেছিল যেন কাউকে না বলি। তাও তোমাকে বললাম। তোমার আকুতি ফেলতে পারিনি। দিবা যেন হুট করে ক্যাপা বাঘিনীর মতো হয়ে গেল। বজ্রকণ্ঠে বলল, মানা করেছি বিধায় তুমিও বললে না আমাদের। ও চলে যাওয়ার আগে একবার ইনফর্ম করলে না? আমার ভাই আমাদের না জানিয়ে দিবার রাগ যেভাবে হুট করে জেগে উঠেছিল, সেভাবেই হুট করে নেমে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। এবার আমিনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে দিবাকে সান্ত্বনা দিল। তুমি যেটা ভাবছো সেটা নয়। আমি আসলে তাকে আমার কথা বাদ। অরণ্য কয়েকদিন পর নিজেই জানাতো তোমাদের। আগে ওখানে সেটেলড হয়ে তারপর নাকি তোমাদের বলতো। এতটা জেদ ওর, এতটা রাগ, এত পাথর হয়ে গেল মনটা ওর। আমাদের একবার না জানিয়ে না দেখা দিয়ে এভাবে চলে গেল। বলে গেলে কি হতো? আমরা পায়ে শিকল দিয়ে আটকাতাম? কখনো না। ও হয়তো বুঝতে পারেনি, ভাবছে সবাই আটকে ফেলবে। দিবা চট করে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। আমিনকে বলল, তোমার বন্ধুকে বলে দিও, বাংলাদেশে যাদের রেখে ও এত বড় সিদ্ধান্ত নিতে পারলো তারা সবাই মরে গেছে। ও যেন ভালো থাকে। আমিনকে কিছু বলার সুযোগ না দিই দিবা বেরিয়ে গেল। দিবা চলে যাওয়ার পর আমিন অনেকক্ষণ ঝিম ধরে বসে রইল। অরণ্যর বিদেশ যাওয়ার ব্যাপারটা দিবাকে বলে দেওয়াটা কতটুকু সমীচীন হয়েছে আমিন ঠিক বুঝতে পারছে না। এছাড়া করণীয় বা কী ছিল? দিবা তো ভুল কিছু বলেনি। আমিন বন্ধু হয়ে অরণ্যর ঠিকানা জানতে পারে, অথচ দিবা বোন হয়েও জানতে পারবে না। ব্যাপারটা দৃষ্টিকটু নয়? আমিন সশব্দে একটা ভারী গাঢ় দীর্ঘশ্বাস ফেলল। তারপর ভাবল অরণ্যকে এই বিষয়টা জানানো উচিত। আমিন ইমো অ্যাপে ঢুকলো। অরণ্যর আইডির পাশে সবুজ বাতি জ্বলছে। আমিন আর একটু ভেবে নিয়ে অরণ্যকে অডিও কল করলো। হ্যাঁ আমিন, কেমন আছিস? অরণ্যর প্রশ্ন। অরণ্যর গলা সুখী সুখী শোনায়। আমিন ভোতা মুখে জবাব দিল, আছি কোনো রকম। তুই আছিস কেমন? ওখানে সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, আমরা ভালো আছি। তোর চেম্বার ঠিক মতো চলছে? হ্যাঁ চলছে। তোকে একটা নিউজ দেওয়ার ছিল, এজন্য ফোন করলাম। আচ্ছা বল। আমিন উসখুস করে বলল, ইয়ে মানে তুই আমাকে যে দায়িত্বটা দিয়েছিলি সেটা আমি রাখতে পারি নাই, সরি। অরণ্যর ভ্রুগুলো বেঁকে গেল।
সে সন্দেহজনক গলায় প্রশ্ন করল, তুই কি আমার বাসায় বলে দিয়েছিস আমি বিদেশ চলে আসছি? তোর বাসায় না, আই মিন তোর বোন দিবা আজকে আসছিল, আমাকে এমনভাবে রিকোয়েস্ট করলো যে আর না বলে থাকতে পারি নাই। সরি। অরণ্য মুখ দিয়ে চক্রান্ত শব্দ উচ্চারণ করলো। একরাশ বিরক্তি নিয়ে বলল, শিট, কেন বললি? তোকে এত করে মানা করলাম। আমি কি কি করব? দিবা এসে বলতেছে ও তোর আপন বোন, তাও তোর খোঁজ জানতে পারবে না, আর আমি তোর ফ্রেন্ড হয়েও খোঁজ জানি। হ্যান তেন, মনটাও খারাপ ছিল ওর, তাই আমি আর থাকতে পারি নাই, বলে দিয়েছি। আমিনের কণ্ঠে ইনোসেন্ট। অরণ্য মুখ দিয়ে আবার বিরক্তিসূচক চক্রান্ত আওয়াজ করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু কি বলেছে শুনে? বলেছে তোকে বলে দিতে যে বাংলাদেশের সবাই তোর জন্য মৃত, এটা বলেছে? হ্যাঁ। অরণ্য আবার দীর্ঘশ্বাস ফেলে। এর চেয়ে আর কী বা আশা করা যায় ওর থেকে? যাই হোক, বাদ দে। তোর কাছে যদি এসে আর কখনো জিজ্ঞেস করে আমার কন্ট্রাক্ট নাম্বার দিতে, তুই খবরদার দিবি না। আমার যখন সময় হবে তখন আমি নিজেই যোগাযোগ করব। আর তুই বলে দিবি তোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, বুঝছিস? শোন অরণ্য, তোর আর তোর ফ্যামিলির ব্যাপার এসবের মাঝখানে আমি না ঢুকলেই ভালো, তাই না? তুই কি রাগ করছিস আমার উপর? না, রাগ কিসের? তোর বোন এসে আমার কাছে চেঁচিয়ে যাবে, তুইও আমার সাথে চেঁচাবি, মানে তোদের চেঁচানো শোনার জন্য আমি আমার কান খুলে বসে আছি সব সময়, তাই না? অরণ্য ক্ষণকাল চুপ করে থেকে বলল, আচ্ছা সরি। তোর কাছে কেউ আসলে ডিরেক্ট বলবি আমার সাথে তোর কোনো যোগাযোগ নাই। এটা তুই না বললেও আমি বলবো, তোর সাথে তোর ফ্যামিলির সাথে আমি নাই। হুম। ফোন রাখার পর অরণ্য পিছনে ঘুরতে একটু চমকায়। অতসী কখন যে নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে অরণ্য খেয়াল করেনি। সে নিজেকে ধাতস্থ করে বলল, আমিনের ফোন ছিল? অতসী গোল চোখে তাকিয়ে ভাবলেশহীন গলায় বলল, জানি, সব কথা শুনেছি। অরণ্য কেমন নিস্তেজ ভঙ্গিতে বিছানায় গিয়ে বসে। নিচের দিকে চোখ রেখে বলে, তাদের না বলে এসে বোধহয় সত্যি ভুল করলাম। অতসী গলায় কাঠিন্য যোগ করে, আমি আগেই বলেছিলাম কথা বলতে, দেখা করতে। আমার কথা তো শোনেননি। এবার কি হবে না হবে আমি জানি না। আর শোনেন, আমাকে যেন কেউ ব্লেম না করে। আমি কিন্তু আপনাকে জোর করে আনিনি। আপনি নিজ থেকে ইচ্ছায় দেশ ছাড়ছেন। অরণ্য চকিত অতসীর দিকে তাকায়। মাঝে মাঝে অতসীকে অনেক অচেনা লাগে, স্পেশালি বিদেশ আসার পর থেকে। মেয়েটা আগের মতো চুপচাপ শান্ত নেই, হঠাৎ হঠাৎ রেগে যায়, এমন এমন কথা বলে যা শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায়। 2 দিন আগের কথা, অতসী আর অরণ্য নেটফ্লিক্সে সিনেমা দেখছিল। রাত তখন। রাতের আকাশটা তারায় ঝলমল করছে। সিনেমার কাহিনী খুব সুন্দর, একটা মেয়ের প্রতিশোধের দৃশ্য। মেয়েটা কত চাল খাটিয়ে তার স্বামীর ওপর প্রতিশোধ নেয়। ছবির শেষে নিজ হাতে স্বামীকে হত্যা করে। সেই হত্যার দৃশ্য কি ভয়ঙ্কর! যদি অরণ্য জানে এসব ফেক, তবুও তার কাছে সবটা সত্যিকারের মতো লাগে। সেও শিউরে উঠেছিল ক্ষণে ক্ষণে। ঠিক তখন অতসী কীরকম গলায় জানি বলল, যারা প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য এর চেয়ে জঘন্য শাস্তি হওয়া দরকার। এইসব তো ডাল ভাত। অরণ্য হাঁ হয়ে যাওয়া অতসীর কথা শুনে বিস্ময় নিয়ে বলে, এর থেকেও জঘন্য শাস্তি হয়? হয়। এক কোপে ধর আলাদা করে দেহ টুকরো টুকরো করা কোনো শাস্তির মধ্যেই পড়ে না। আমি নায়িকার জায়গায় থাকলে কি করতাম জানেন? কি করতে? প্রথমে লোকটাকে বাঁধতাম, তারপর পায়ের আঙুলগুলো জীবিত অবস্থায় একটা একটা করে ক্যাচ ক্যাচ করে কাটতাম। কাটা জায়গায় মরিচ লবণ ছিটিয়ে দিতাম, যেভাবে তরকারিতে দিই। 3য় দিন পায়ের মধ্যে আগুন ধরিয়ে দিতাম। 5 মিনিট পর সেই আগুন নিভিয়ে দিতাম। তারপর দিন পোড়া জায়গায় ইচ্ছা মতো কোপাতাম। 4র্থ দিন হাঁটুর কাছ থেকে পাটাই কেটে ফেলে দিতাম পুরো। 5ম দিন অরণ্যর পশম কাটা কাটা হয়ে ওঠে। সে শিউরে উঠে চেঁচায়, স্টপ, স্টপ অতসী! অতসীর ঠোঁট জুড়ে ধারালো এক হাসি। সে থামে না, বলে, এক কোপে মারলে একেবারেই কষ্ট শেষ। আমি তো ধীরে ধীরে মারতাম, একদম ধীরে ধীরে, তিলে তিলে, যেন মানুষটা নিজের চোখে নিজের মৃত্যু দেখতে পারে, যেন মানুষটা এক সময় নিজেই মৃত্যুর জন্য কামনা করে। অরণ্য অবাক চোখে অতসীর দিকে তাকিয়ে থাকে। এসব শুনে অরণ্যর বুক ঢিপ ঢিপ করা শুরু করেছে, শরীর ঘামছে। আর অতসী, সে নির্দ্বিধায় কিভাবে বলে যাচ্ছে এক এক করে। কি ভয়ঙ্কর আর নিষ্ঠুর লাগছে ওর হাসিটা।
অরণ্যকে এক দৃষ্টি নিজের দিকে তাকিয়ে থাকে দেখে অতসী কপাল কুঁচকে ডেকে উঠল, এই যে। অরণ্য সম্বিত ফিরে পেয়ে জবাব দেয়, হুঁ। হা করে কি দেখেন? না কিছু না। দুপুরে কি খাবেন? তোমার ইচ্ছা। অতসী চলে যায়। অরণ্য অতসীর যাওয়ার পথ দেখে। মেয়েটা হুট করে কতটা চেঞ্জ হয়ে গেছে। এই পরিবর্তন কিসের? দেবার পা যেন চলছেই না। এক প্রকার পা টেনে টেনে ঘরে ঢোকে সে। ঘরে ঢুকতেই নিজের রুমের দরজা আটকে দেয়। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে অজান্তেই ঠুকরি ওঠে। তাদের সাজানো সংসারটা আচমকা এভাবে উল্টে পাল্টে গেল কেন? কিভাবে? কি জন্য? দেবা খুব ভেবেও উত্তর পায় না। তার মনে ইসলাম মুখ ফোঁতা করে রাখলেও জহির ইসলাম আগ্রহী হয়ে আছেন। চোখ দুটো চকচক করছে তার। প্রিয়া বাড়ি ফিরতেই তিনি হড়বড় করে প্রশ্ন করলেন, অতসী ওখানে আছে নাকি? দেখা করেছিস? কি বলল? প্রিয়া বিরস মুখে জবাব দেয়, অরণ্য অতসীর খোঁজ কেউ নেই কোনো। ওর ফ্যামিলির মেম্বাররাও জানে না কোথায় ওরা। অনেক আগে নাকি বাসায় রাগ করে অতসীকে নিয়ে বেরিয়ে গেছে অরণ্য। তারপর আর যোগাযোগ নাই। এসব কি বলিস? জহির ইসলামের ঠোঁট আপন শক্তিতে ফাঁকা হয়ে যায়। যা বলল তাই বলতেছি। তোর সাথে মিথ্যা বলেছে নিশ্চয়ই। নিজের ফ্যামিলি ছেড়ে দিচ্ছে ওই ছেলে? বিশ্বাসযোগ্য হয় না। আমার মনে হয় তোকে ওদের সাথে দেখা করতে দিবে না বলে এগুলো বলেছে। প্রিয়া গলায় জোর দিয়ে বলে, না বাবা, আমি অরণ্যর আপুর চেহারা দেখেছি। সে আসলে চিন্তিত ওদের জন্য। উনি নাকি আজকে অরণ্য সবচেয়ে ক্লোজ বন্ধুর কাছে যাবে ওদের ঠিকানা খুঁজতে। বলেছে উনি পাইলে আমাকে জানাবে। সত্যি? জহির ইসলাম তবুও বিশ্বাস হচ্ছিল না। প্রিয়ার মাথা নাড়ায়, সত্যি আব্বু। জহির ইসলাম ক্ষণকাল চুপ থেকে বললেন, তুই জানলে আমাকে জানাস। প্রিয়া আবার মাথা নাড়ালো। সন্ধ্যার দিক দিয়ে প্রিয়া নিজ থেকে দেবার নাম্বারে ফোন করলো। দেবা বেলি বেগমের সাথে ড্রয়িং রুমে বসেছিল। প্রিয়ার নাম্বার চিনতে পেরে সে বেলি বেগমের সামনে থেকে উঠে আসে। নিজের রুমে গিয়ে ফোন রিসিভ করতেই প্রিয়া সালাম দিল। দেবাও সালামের উত্তর দেওয়ার পর প্রিয়া জিজ্ঞেস করে, অরণ্য ঠিকানা পাইছেন আপু? দেবা অনেক ভেবেছে প্রিয়াকে ওদের বিদেশ যাওয়ার কথা বলবে কিনা। এমন তো হতে পারে জহির ইসলাম প্ল্যান করে প্রিয়াকে পাঠিয়েছে ওদের তথ্য নেওয়ার জন্য, যাতে ওদের ক্ষতি করতে পারে। কিন্তু ওরা যেহেতু এখন বিদেশ আছে, সো তারা জানলেও কিছুই করতে পারবে না। উল্টো অরণ্যর আশা চিরদিনের জন্য বাদ দিবে। এই ভেবে দিবা বলল, হ্যাঁ পেয়েছি। প্রিয়া উদ্গ্রীব হয়ে বলল, কোথায় কোথায় ওরা? বিদেশ। বিদেশ? প্রিয়া চাপা চিৎকার করলো। দিবা বিষণ্ণ কণ্ঠে বলল, কোন দেশে আপু? দিবা এই প্রশ্নের উত্তর দিল না। ভান করলো সে জানি না এটা। ওর বন্ধু বলল বিদেশ চলে গেছে, তবে কোন দেশে সেটা কাউকে বলে যায়নি। প্রিয়া মনক্ষুণ্ণ হয়, বলে, কোনো কন্ট্রাক্ট নাম্বার? তাও জানি না। প্রিয়ার বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে চুপ করে ফোপাতে লাগলো। দিবা উসখুস করলেও স্পষ্ট গলায় বলল, একটা সাজেশন দে প্রিয়া। প্রিয়া ছোট্ট করে বলে, অরণ্যর চিন্তা একদম মাথা থেকে ছেড়ে ফেলো। লাইফে আগাও। একজনকে না পেলে লাইফটাকে থামিয়ে রাখার মানে হয় না কোনো, বুঝেছ? চেষ্টা করব, কিন্তু পারবো না হয়তো। মানুষ চাইলে কি না পারে বলো? তুমিও পারবা। আবার পড়াশোনা কন্টিনিউ করো, ভার্সিটি যাও, ফ্রেন্ডস বানাও, বন্ধুবান্ধব নিয়ে হ্যাং আউট করো। দেখবা আস্তে আস্তে সব স্বপ্নের মতো ভুলে যাবা। তোমার ভালোর জন্য বলছি। আর যদি অরণ্যকেই ভেবে যাও সারা জীবন, তাহলে দুঃখ ছাড়া আর কিছুই পাবা না। প্রিয়া চুপ করে রইল, জবাব না দিয়ে। দিবা বলল, ভালো থেকো, রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক সাহেব কঠোর নিয়ম মেনে চলেন। প্রতিদিন রাত 10টার ভেতর বাসায় আসা, 10:30টার ভেতর খাওয়া সেরে ঘুমোতে যাওয়া তার নিয়মের একটি অংশ। অরণ্যর ঝামেলার মধ্যে মাঝখানে বেশ কিছুদিন তিনি এই নিয়ম মানতে পারেনি। তার ছোটোখাটো একটা জুট মিল আছে, সেখানে প্রায় 2 সপ্তাহ যেতে পারেনি। আর ঘটনা এই 2 সপ্তাহের ভেতরেই ঘটে গেছে। রাত 12টার দিকে বাড়ি ফিরেন আজকে। বেলি বেগম, দিবা সবাই অবাক। রফিক সাহেব কেমন মাথা নিচু করে ক্লান্ত পা টেনে টেনে নিজের রুমে যান। দিবা চিন্তিত ভঙ্গিতে বলল, বাবার কি হলো মা? বেলি বেগম ঠোঁট টিপে বলেন, আমি কি করে বলবো? 12:30টার দিকেও যখন রফিক সাহেব খেতে আসেন না,
দিবা তখন উসখুস করে তার ঘরেই চলে আসেন। দিবা তখন উসখুস ঘরেই চলে গেলেন। গিয়ে দেখেন কপালের উপর হাত ভাঁজ করে রেখে রফিক সাহেব শুয়ে আছেন। তার চোখ দুটি খোলা, দৃষ্টি অস্থির। দিবা গলা নামিয়ে ডাকে, বাবা। রফিক সাহেব চমকে উঠলেন। ধর্মড়িয়ে এদিক ওদিক তাকিয়ে বললেন, কে? দিবা নাকি? বাবা, আমি। দিবা কাছে গিয়ে বসে। রফিক সাহেব শান্ত হন, আবার শুয়ে পড়ে। দিবা উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার আব্বু? রফিক সাহেব গলায় কাঠিন্য যোগ করে জবাব দেয়, কি হবে? তুমি এরকম আচরণ করছো কেন? কি হয়েছে বলো? কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আমার কিছু হয় নাই। ওই একটু অফিসিয়াল ঝামেলা। খুব বেশি ঝামেলা? রফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। দিবা বলল, কি ঝামেলা আমাকে বলা যাবে? আমি যদি কোনো সমাধান দিতে পারি। না, তেমন কিছু নয়, সব বাদ দে। রফিক সাহেব হঠাৎ অন্যরকম গলায় বললেন, অরণ্য কোথায় থাকে? জানিস কিছু? অরণ্যকে খুব দরকার রে, অফিসেও থাকলে আমার অনেক সুবিধা হতো। দেবার বুক ফুরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে গলা নামিয়ে বলল, বাবা, অরণ্য এ দেশে নেই, ও বিদেশ। রফিক সাহেব চোখ বড় বড় করে অবিশ্বাস্য সুরে বললেন, চলে গেছে? দিবা মাথা নাড়ায়, হুঁ। রফিক সাহেব ক্ষণকাল একদম চুপ করে থাকলেন, কথা বলতে পারলেন না। তারপর একদম ভাঙা গলায় বললেন, কি কপাল আমার! একমাত্র ছেলেকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি তার একটাও পূরণ হলো না। আচ্ছা, ওর কাছে কি আমি বা তুই বা আমরা কি এতই পর হয়ে গেছি যে একটার পর একটাবার আমাদের না জানিয়ে যেতে পারলো না? বলতো। দিবা কিছুই বলল না, নিরুত্তর থাকলো। রফিক সাহেব আবার বললেন, এখন ওকে অনেক দরকার ছিল আমার, অনেক দরকার ছিল, কিন্তু ও থাক। যাদের ছেলে সন্তান নেই তারা কি চলে না? আমিও ভাববো আমার ছেলে সন্তান নেই, আমিও ওইভাবেই চলবো। বয়স হয়েছে তো কি হয়েছে, সব কিছু আমিই সামলাবো, সমস্যা নাই কোনো। দিবার কান্না পেয়ে যাচ্ছিল। সে অতি কষ্টে নিজের কান্না সামলে নিয়ে বলল, আব্বু, তোমার অফিসে দরকার পড়লে আমি জয়েন করি, আমি বিজনেস সামলাতে হেল্প করি। হুম, না, দরকার নেই, তুমি একা এত সব সামলাও। এবার থেকে আমিও থাকবো তোমার সাথে। সমস্যা কি বাবা? রফিক সাহেব মেয়েকে ধমক লাগালেন। বললাম না, দরকার নেই, তুমি ঘরের মেয়ে ঘরেই থাকো। আমি বেঁচে থাকতে তোমাদের কষ্ট হোক আমি চাই না। দেবার চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে রফিক সাহেবের বুকে নিজের মাথা চেপে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট বাবা। রফিক সাহেব মৃদু হাসলেন, কিছুই বললেন না। অন্য দিনের তুলনায় আজকে পরিবেশ খুব সুন্দর। গত 3 দিন যাবৎ কুড়ি কুড়ি বৃষ্টিতে পথঘাট সব ভেসে একাকার। আকাশ সবসময় থম ধরা ভাব নিয়েছিল। থেমে থেমে কাঁদছিল বলেই প্রিয়ার ধারণা। আজ 3 দিন পর রোদ উঠেছে। সূর্যি মামা মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে প্রকৃতিকে দেখছে, বলছে, এই দেখো, আমি এসেছি, সঙ্গে ফুরফুরে বাতাস। এত সুন্দর একটা পরিবেশেও প্রিয়ার মন আরও খারাপ হয়ে গেল। মন খারাপের কারণ অরণ্য না, প্রিয়ার বাবা। 12 দিন হতে চলল উনি যেখানে জব করত সেই জায়গা থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছে। কী জন্য করেছে তা খোলাখুলিভাবে উল্লেখ করেনি। জহির ইসলাম প্রথম কয়েকদিন প্রচুর উত্তেজিত ছিলেন। বারবার বলেছেন, হ্যান করব ত্যান করব, কিন্তু শেষ আর কিছুই করতে পারেননি। এখন মাথা গোজ করে বারান্দায় বসেন চুপচাপ। প্রিয়া অনেক চেষ্টা করছে নিজে একটা ভালো চাকরি করার জন্য, কিন্তু মাত্র এইচএসসি সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি চাইলেই পাওয়া যায় না। যেসব পায় সেসবই প্রিয়ার পোষাবে না। যাতায়াত করতে করতে সব ফুরিয়ে যাবে। তবুও প্রিয়া হাল ছেড়ে বসেনি, চারদিকে খোঁজ লাগিয়ে দিয়েছে। ভালো মানের টিউশনি পেলেই তার বন্ধুরা তাকে জানাবে। কোচিংয়ের ব্যবসা খোলার পর থেকে টিউশন টিচারদের 12টা বেজে গেছে। মাত্র 12 দিন কারো চাকরি চলে যাওয়ায় এতটা কষ্ট হওয়া যতটা প্রিয়াদের হচ্ছে। তার বাবা যেখানে চাকরি করত বলা হয়েছে সেখানে নাকি তিনি অনেক অসৎ উপায় অবলম্বন করেছেন। কাজের বিনিময়ে হিউজ পরিমাণ ঘুষ নিয়েছেন। এতদিন সব লুকিয়ে চুরি রাখলেও শেষ পর্যন্ত বড় কর্তা সব জেনে গেছে এবং ফলস্বরূপ তাকে বের করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে
অফিস থেকে তার নামে যে অ্যাকাউন্ট করা ছিল সেখানে প্রায় ১৩ লাখ টাকা তিনি জমা করেছিলেন। সেই সব টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি তার বাড়িটাকেও নিলামে উঠাবে, এমনটাই শোনা যাচ্ছে কারো কারো মুখে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। কিছুদিন আগেও তারা ভালো ছিল, খুব ভালো ছিল। হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল। জহির ইসলাম যদিও বারবার বলেছেন তিনি কোনো ঘুষ টুস খাননি, সব টাকা তার জমানো টাকা, কিন্তু কে বিশ্বাস করবে তার কথা? এমনকি প্রিয়া নিজেও বিশ্বাস করে না তার বাবা কাউকে মারতে পর্যন্ত হায়ার করতে পারে। তার কাছে ঘুষ খাওয়া তো ডাল ভাত ব্যাপার। প্রিয়ার বুক চিরে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে তারা কতটা পাপ করে এসেছে অতসীর সাথে। ইস, একবার যদি অতসীকে পেত। প্রিয়া দরকার পড়লে অতসীর পায়ে ধরে ক্ষমা চাইতো। এই তুচ্ছ সময়গুলো তার একদমই সহ্য হচ্ছে না, একদম না। অনেকদিন পরের ঘটনা। রাত ১টার দিকে বেলি বেগম আর দিবা উদ্বিগ্ন নিয়ে পায়চারি করতে থাকে রুমে। দানিশ যদিও এতক্ষণ জেগেছিল, কিছুক্ষণ আগে সে ঘুমিয়ে পড়েছে। তাদের উদ্বেগের কারণ রফিক সাহেবের কোনো খোঁজ পাত্তা নেই। সন্ধ্যার পর তিনি অফিস থেকে বেরিয়েছেন, তারপর আর বাসায় আসেনি, এমনকি ফোনটাও বন্ধ। তিনি কোথায় কেউ জানে না। বেলি বেগম একটু পর পর ফোঁপাচ্ছেন, আঁচলে চোখ মুছছেন। তাদের জীবনে একটার পর একটা একই সর্বনাশ আসছে, তারা কেউই বুঝতে পারছে না। ৩টার দিকে ফোন এলো একটা হাসপাতাল থেকে। রফিক সাহেব সিরিয়াস হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন। দিবা বেলি বেগম ছুটে গেলেন, হাঁপানি রোগীর মতো মুখ খুলে। বড় বড় শ্বাস নেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন রফিক সাহেব। চেনাই যাচ্ছে না তাকে। মুখ টুক শুকিয়ে কী অবস্থা, চোখের তলায় একটুখানির ভেতরে গর্ত হয়ে গেছে। দিবা হাও মাও করে কেঁদে ফেলল। বেলি বেগম কাঁদ দিলেন না, পাথরের মতো জমে ধপ করে বসে পড়ল। রফিক সাহেব ওদেরকে দেখে নিজেও কেঁদে উঠলেন। ফিসফিস করে বলার চেষ্টা করলেন, দুনিয়ায় তো অক্সিজেনের কম পড়েছে নাকি? এত কষ্ট হচ্ছে মা, তাও দম নিতে পারছি না। দিবা পাগলের মতো কেঁদে কেঁদে বলল, বাবা চুপ থাকো, একদম চুপ থাকো, একটা কথাও বলো না। রফিক সাহেব কত কষ্টের মাঝেও কীরকম জানি হাসার চেষ্টা করলেন। বললেন, আমার সময় ফুরিয়ে আসছে রে মা, এখন যদি তোদের সব না বলি তাহলে আর কখনো বলতে পারবো না। কি বলবে বাবা? তুই অরণ্যকে খুঁজে বের কর মা, ওকে দ্রুত চলে আসতে বল। ও আসলে তারপর আমি সবাইকে বলবো একসাথে। এক্ষুনি খোঁজ বের কর মা, এক্ষুনি। রফিক সাহেবের আবার হাঁপানির মতো উঠল। এত খারাপ অবস্থা হলো যে নার্সটা ছুটে এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে গেলেন। রফিক সাহেব ঘুমিয়ে পড়ার পর দিবা করিডোরের এক কোণে এসে দাঁড়ায়। রাত অনেক, এত রাতে কাউকে ফোন করা ঠিক না জেনেও সে ফোন করে আমিনকে। ঠিক বেঠিক ভাববার সময় নেই এখন। আমিন যে গিয়েছিল, দেবার নাম্বারটা যদিও সেভ করা ছিল না, তবুও তার চিনতে একটুও ভুল হলো না। সে ফোন ধরে বলল, এত রাতে তুমি? ও পাশ থেকে দিবার কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। আমিন আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে দিবা, কাঁদছো কেন? দিবা কান্নার ধমক কমিয়ে কোনো রকমে বলল, তোমার কাছে অরণ্যর সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে? প্লিজ থাকলে দাও, প্লিজ। আব্বু হার্ট অ্যাটাক। দিবা কান্নায় ভেঙে পড়ে পুরো কথা শেষ করার আগে আমিন অস্বস্তি নিয়ে তড়িঘড়ি করে অরণ্যের ইমো নাম্বারটা দিয়ে দিল। যদি অরণ্যর সাথে এরপর থেকে আর কখনো আমিন যোগাযোগ করেনি, তবুও সে নাম্বারটাকে সযত্নে রেখেছিল। অস্ট্রেলিয়ার আকাশে এখন ধবধবে সাদা মেঘ, তুলোর মতো নরম, হালকা ভেসে বেড়াচ্ছে অবিচ্ছিন্নভাবে। অরণ্য এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। একটা ছোট রকেটের মতো কি যেন উড়ে যাচ্ছে। অতসী বলল, ওটা রকেট না, স্যাটেলাইট। অরণ্য পেছন ঘুরে দেখল, কপালে ব্যস্ততার ভাঁজ ফেলে অতসী হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। অরণ্য বলল, কিভাবে বুঝলে আমি ওটাকে দেখেছিলাম? এটা তো খুব সোজা ব্যাপার, তোমার চোখের দৃষ্টি অনুসরণ করলেই তো বোঝা যায়। ওহো, এই দেখো, ছাই কালার আর সাদা কালার, কোন টি শার্ট নেব? অরণ্য প্রশ্ন বুঝতে না পেরে বলল, কোথায় কি নেবা? আরে প্যাকিং করছি, আমরা যাব না। কই যাব? বাংলাদেশ। অরণ্যর চোখ বড় বড় হয়ে যায়। সে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে, বাংলাদেশ? তারপর কপট ট্রাক নিয়ে বলে, মস্করা করছো? মস্করা কেন করব? আজব, সত্যি আমরা বাংলাদেশ যাচ্ছি। কোন কারণে যাব ওখানে? অরণ্যর গলা রাগই শোনায়।
অতসী উত্তর দিতে গিয়ে মুচকি হেসে বলে, এখন বলবো না, একটু পর নিজেই বুঝবা। অর্ণ হতবাক হয়ে অতসীর দিকে তাকিয়ে রইল। অতসী তখন মহানন্দে গোছগাছ করতে ব্যস্ত। অতসীর কথা সত্যি সত্যি প্রমাণিত হলো। আধা ঘন্টার মাঝে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দিবার কল এলো। অর্ণ অনেক ইতস্তত করে ফোন তুলল। ফোন ধরতে 100টা ছাড়ি, বকার আগের সম্মুখীন হতে হবে, এটাই অরণ্য আশা করেছিল। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিবা কেঁদে কেটে সব ঘটনা খুলে বলল। যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার জন্য অনুরোধ করল। কোনো সন্তান তার বাবা মায়ের ওপর যতই পুষে রাখুক না কেন, বাবা মায়ের অসুখের কথা বা মৃত্যুসজ্জার কথা শুনলে সে নির্ঘাত সব ভুলে ছুটে যাবে। অরণ্য ছুটে এলো অতসীর কাছে। অতসী আগে থেকে কিভাবে জানলো তাদের বাংলাদেশ যেতে হবে তা নিয়ে মাথা ঘামালো না, কোনো প্রশ্ন করলো না। শুধু ব্যস্ত গলাতে বলল, অনলাইনে আজকের মধ্যে ইমার্জেন্সি বাংলাদেশ ফ্লাইটের টিকিট কি পাবো অতসী? অতসীর ঠোঁটের কোণায় ধারালো হাসি। সে হাত পা নাচিয়ে উত্তর দিল, আমি টিকিট কেটে ফেলেছি, আজ সন্ধ্যা 8টায় আমাদের ফ্লাইট। অরণ্য ভেবেছিল সবার সাথে দেখা হতেই দিবার হাতে একটা রামচর খাবে সে, কিন্তু দিবা অরণ্যের দিকে একবার মুখ তুলে তাকায়, কিন্তু আর কোনো কথা না বলে মুখ সরিয়ে নেয়। বেলি বেগম অরণ্যর সাথে কোনো কথাই বলেন না, তাদের অভিমান জমেছে। অরণ্য বুঝতে পেরে নিজেও চুপ থাকে। অরণ্য আগে আগে রফিক সাহেবের ক্যাবিনের ভেতর ঢুকে যায়। সে চলে যাওয়ার 30 সেকেন্ডের মাথায় অতসী করিডরে ঢোকে। তাকে দেখা মাত্র দিবা হন হন করে এগিয়ে আসে, ঝাঁঝালো গলায় বলে, মেয়ে, তোমাকে আমি কতটা সাপোর্ট করেছি, আর তুমি এইভাবে আমার ভাইকে নিয়ে উধাও হয়ে যেতে পারলে? তুমি তো সত্যিকার অর্থে খারাপ মেয়ে। তোমাকে সাপোর্ট করাটাই ভুল ছিল আমার। তুমি আমার পরিবারটাকে একদম ধ্বংস করে দিয়েছ। তোমার কারণে আজকে আমাদের সবার এই দশা। অতসী জবাব দেওয়ার আগে বেলি বেগম কন্টনরত স্বরে বললেন, ওরে বলে লাভ কি? দোষ তো আমার ছেলের। আমার পেটটাই তো ভালো না। যদি আমার ছেলে আমাদের চিন্তা করত তাহলে ওর কথা শুনতো না। সে কি নিজের ভালো মন্দ বুঝে না? সে কি বাচ্চা, শিশু? দিবা বলল, অরণ্যর সাথে আমি আর কথা বলবো না। আব্বুর এই অবস্থা দেখে ওকে ফোন দিয়েছি। আর না, ওকে আমি চিনি না। ও একটু একটু থেমে অতসীর দিকে তাকিয়ে যোগ করে, ওর অতসী নিয়ে থাকুক। এত সব শুনে অতসী রেগে যাওয়া উচিত ছিল, কিন্তু অতসী রাগল না। হাসি মুখে কঠিন করে বলল, আপনাদের এসব কথার জবাব দিতে মোটেও ইচ্ছে করছে না। তারপর গটগট করে হেঁটে চলে এলো ক্যাবিনে। দিবার আগে ফুঁসে উঠে বলল, দেখছো মা, দেখেছ কতটা বেয়াদব? এর থেকে প্রিয়া 1000 গুণে ভালো ছিল। অ্যাটলিস্ট আমাদের সঙ্গে বেয়াদবি তো করতো না। বেলি বেগম জবাব দিল না। তার কান্নার বেগ বাড়তে লাগলো। অসুস্থ রফিক সাহেবকে দেখে অরণ্যের প্রথমবারের মতো মনে হলো সে ভুল করেছে, বিরাট বড় ভুল করেছে। এভাবে কাউকে না জানিয়ে বিদেশ যাওয়া, আবার সেখানে গিয়ে যোগাযোগ না করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে আখ্যায়িত হয়ে থাকবে। কিভাবে পারল সে? অরণ্য নিজেই নিজের উত্তর পেল না। শুধু তার মনে হলো তাকে পাল্টে ফেলার পেছনে অতসীর বিরাট বড় হাত আছে। অরণ্য ইতস্তত করে কাপা গলায় ডাকল, বাবা। রফিক সাহেব তক্ষণে চোখ মেললেন। তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অরণ্য ছুটে গিয়ে রফিক সাহেবের একটা হাত শক্ত করে ধরে বলল, রফিক সাহেব খুশিতে প্রফুল্লিত হয়ে বললেন, ভাবছিলাম মরণের আগে তোরে আর দেখতে যেতে পারবো না। অরণ্য মেকি রাগ দেখায়, কিসব বলো বাবা? এসব মরণ টরণের নাম মুখে আনবে না তো, প্লিজ। রফিক সাহেব নিরস্ত্র গলা বললেন, অনেক বড় পাপ করেছি বাবা। সেই পাপের ফল আজ পাচ্ছি। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ, আমার সংসার পরিবার সেটাও শেষ। এখন শুধু আমি শেষ হওয়া বাকি। যেই পাপ আমি করেছি সেটা সবাইকে বলে যেতে চাই, এতে যদি কবরের আযাব একটু কম হয়। অরণ্য চোখ কপালে তুলে বলল, কিসের পাপ? বলছি, তার আগে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আমাকে। হাসপাতালে এত সব বলা যায় না। অরণ্য আগামাথা কিছুই বুঝল না। তবুও রফিক সাহেবের জড়াজড়িতে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। সঙ্গে একজন নার্সও নিল, যে কোনো প্রয়োজনে যেন তার সাহায্য পাওয়া যায়। শুধু তাই না, রফিক সাহেব একটা খাম অরণ্যর হাতে দিয়ে বললেন, যেটা বিদেশের এক ঠিকানায় পোস্ট করে দিতে। চিঠিটা যেন দ্রুত সেখানে পৌঁছায়।
সে ব্যাপারেও তদারকি করতে। চিঠিটা কার, কোথায় যাবে, কেন যাচ্ছে সেসব নিয়ে অরণ্য অনেকবার রফিক সাহেবকে জিজ্ঞেস করলো, কিন্তু রফিক সাহেব মুখ খুলে কিছুই বললেন না। অরণ্য যখন চিঠিটা নিয়ে বাইরে যাওয়ার জন্য উদ্যত হল, ঠিক তখনই অতসী শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে ঠান্ডা স্বরে বলল, চিঠিটা দেওয়ার কোনো দরকার নেই। আপনি যার কাছে চিঠিটা পৌঁছাতে চাচ্ছেন সে আর মিনিট দুয়ের ভেতর এখানে উপস্থিত থাকবে। রফিক সাহেবের বুক ধরফরানি বেড়ে যায়। তিনি একটা হাত বুকে চেপে বড় বড় চোখ করে বললেন, কে তুমি? অতসী হেসে বলল, কে? এসে বলবে আমি কে? এমন সময় ঘরের মধ্যে জহির ইসলাম, প্রিয়া আর প্রিয়ার মা ঢোকে। তাদের দেখে অরণ্য, বেলি বেগম, রফিক সাহেব প্রচুর চমকে যান। দেব অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাতে থাকে বারবার। শুধু অপ্রস্তুত হয় না অতসী, সে পূর্বের ন্যায় শান্ত শীতল গলায় বলে, তোমরাও এসে গেছো? কে খবর দিল? দেবা উসকুস করে বলল, আমি দিয়েছি খবর। প্রিয়াকে বলেছি যে তোমরা আসছো। যদি প্রিয়া তোমাদের সাথে দেখা করতে চায় তবে যেন এক্ষুনি আসে। ওর নাকি অরণ্যর সাথে কিসের কথা আছে। অরণ্য আগুন গরম দৃষ্টির মধ্যে একগুচ্ছ বিস্ময় নিয়ে দিবার দিকে তাকালো। তার বোন কি পক্ষ বদল করেছে? প্রিয়ার জন্য তার এত খাতির হলো কবে থেকে? অরণ্য এক গাদা বিরক্তি নিয়ে বিড়বিড় করে, না জানি আমার অনুপস্থিতিতে কত কিছু হয়ে গেছে এখানে। তারপর গলা খ্যাক করে প্রিয়ার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে, এখনও তোমার সাথে কিসের কথা থাকতে পারে আমার? প্রিয়া থতমত খায়, তার চোখে জল ছাপিয়ে ওঠে। অরণ্য কতটা বদলে গেছে। তার সাথে আর কিছুই না থাকুক, একটু ভালো ব্যবহার কি করতে পারে না? প্রিয়ার নিচু কণ্ঠে বলে, আমি তোমার থেকে। বাকি কথা শেষ করার আগেই জহির ইসলাম চেঁচিয়ে বলেন, আমি জানতাম আমার মেয়েকে তুমি উল্টাপাল্টা কথা বলবে, এজন্য আমরাও সাথে এসেছি। শোনো ছেলে, তোমার তেজ অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। যে তুমি ভুল করেছ সেসব ভুলে গিয়ে এখন শান্ত আছো, তার মানে এই না যে আমার মেয়ের সাথে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবে। অরণ্য এক কদম সামনে এগিয়ে কাটা কাটা গলায় বলল, 100বার বলবো, আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। তাহলে কেন আসছে ও? নিজের মেয়েকে লাজ লজ্জার কি জিনিস সেটা শেখান নাই? এরকম বেহায়া মেয়ে আমি আমার বাপের জন্মে দেখি নাই। মুখ ভেঙে ফেলবো তোর। জহির ইসলামও এক কদম এগিয়ে আসে অরণ্যর দিকে। রফিক সাহেবের শ্বাসকষ্ট ক্রমাগতই বাড়তে থাকে। বুকের ব্যথাটা এবার প্রকট আকার ধারণ করে। পেট মেরুদণ্ডতেও ছড়িয়ে পড়তে লাগলো। তার চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। অতসী তার দিকে একবার তাকিয়ে হন্য পায়ে অরণ্য আর জহির ইসলামের মাঝামাঝি এসে দাঁড়ায়। জহির ইসলামকে এক নজর দেখে নিয়ে অরণ্যকে বলে, আপনার বাবার শরীর খারাপ করছে, প্লিজ চুপ থাকুন। বাবার শরীর খারাপ করছে শুনে শুধু অরণ্যই না, ঘর উপস্থিত সবাই সব ভুলে রফিক সাহেবের দিকে আতঙ্ক নিয়ে তাকায়। নার্স ড্রয়িং রুমে ছিল, তাকে রফিক সাহেবই বাহিরে পাঠিয়ে দিয়েছিলেন। ফ্যামিলির আলোচনায় বাহিরের মানুষ থাকাটা গুরুত্বপূর্ণ না। অরণ্য গিয়ে তাকে ডেকে আনলো। নার্স এসে অক্সিজেন পরিমাণ মতো সেট করে মাস্কটা রফিক সাহেবের মুখে লাগিয়ে দিল। তারপর আস্তে আস্তে রফিক সাহেব আবার শান্ত হয়ে যায়। শরীরের ব্যথাগুলো ভোঁতা হয়ে আসে তার। অতসী বলে, এনার এই অবস্থা আর আপনারা সবাই ঝগড়া নিয়ে আছেন, আজব। অরণ্যর কী যে হলো, সে তেড়ে আসে অতসীর দিকে। আচমকা অতসীর গলা চেপে ধরে তাকে ধাক্কা মেরে দেওয়ালে নিয়ে ঠেসে ধরে। আগুন গরম চোখ তাক করে বজ্র কণ্ঠে বলে, তোমার জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। তুমি কে অতসী? কে তুমি? কেন আমার জীবনে আসছো? কি জাদু করেছো আমাকে? বলো, কেন আজকে আমার এত সব সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? বলো কেন? কেন তোমাকে খুব অচেনা লাগে? বলো, তোমার ভেতরে এত রহস্য কেন? বলো। একদমই বলে অরণ্য থামে, দম নেয়, অতসীর দিকে আগুন দৃষ্টিতে তাকায়। যদি অরণ্যর চোখ দিয়ে আগুন বের হওয়ার রাস্তা থাকতো তবে এতক্ষণে অতসীর ঠিক ঝলসে যেত। অতসীর চোখ জোড়া সজল হয়ে ওঠে, তবুও ঠোঁটের কোনায় তার ধারালো হাসিটা অক্ষুণ্ণ রেখে বলে, আমি কে? কে? ঠিক তখনই রুমের দরজা থেকে একটা অচেনা কণ্ঠ শোনা যায়। সে যেন বলছে, ও আমার মেয়ে, লিলির মেয়ে। সবাই দরজার দিকে দ্রুততার সঙ্গে তাকায়। অরণ্য অতসীকে ছেড়ে দিয়ে
হাঁ করে তাকিয়ে থাকে। এই মহিলাটাকে একটু মোটা, বেটে গোছের কিন্তু অপূর্ব রূপের অধিকারী। যৌবনের সময় এই মহিলা যে আগুন সুন্দরী ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বেশি অবাক হন জহির ইসলাম। তার চোখ দুটো যে কোনো সময় কোটর ছেড়ে বেরিয়ে আসতে পারে। তিনি অস্ফুট স্বরে বিড়বিড়ায়, লিলি। সবার মাঝে যখন প্রগাঢ় নিস্তব্ধতা, তখন অতসী পায়ে পায়ে হেঁটে লিলির পাশে গিয়ে দাঁড়ায়। দু চোখের ট্যাপ ছেড়ে দিয়েছে ততক্ষণে। ঝরঝর করে অজর ধারায় পানি পড়ছে তার গাল বেয়ে। লিলি দু হাত দিয়ে শক্ত করে অতসীকে জড়িয়ে ধরে। সময় নিয়ে অতসীর কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমার সাহসী বাচ্চা। অতসী হামলে পড়ে মায়ের বুকে। এত বছরের জমানো কান্না ঝর্ণার স্রোতের মতো বইতে শুরু করে। লিলির চোখ জোড়া অশ্রু জলে ভরে উঠতে থাকে। সে সামান্য থেকে হেসে অতসীর পেটে হাত বুলিয়ে দেয়, বলে, একটু আগেই বললাম সাহসী বাচ্চা, আর এই কিনা সাহসী বাচ্চার নমুনা? এত কাঁদে কেউ? হয়েছে, এবার মুখ তোল দেখি, চোখ মুছ। লিলি নিজেই হাতের আঁচলায় ভরে অতসীর মুখটা তুলে ধরে। তার চোখের পানি মুছিয়ে দিয়ে অতসীর কপালে আবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আর কষ্ট নেই মা, আর কষ্ট নেই। আর কেউ তোকে আমাকে আলাদা করতে পারবে না। তোর যে শৈশবটা নষ্ট হয়ে গেছে সেটা আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু শৈশবের পাওনা আদরটুকু নিংড়ে নিংড়ে দেবো তোকে, ওয়াদা করছি। অতসীর চোখ দিয়ে তখন পানি গড়িয়ে চিবুক স্পর্শ করে। সেই অবস্থাতে অতসী মাথা নাড়ে। লিলি আর থামান না, কাঁদুক মেয়েটা। অতসীকে পাশে রেখে লিলি কয়েক কদম সামনে এগিয়ে একবার প্রিয়ার মায়ের দিকে তাকায়, তারপর জহির ইসলামের দিকে তাকিয়ে বলে, কেমন আছো? জহির ইসলাম যেন একটা ঘোরের মধ্যে আছেন। তিনি এখনো বিশ্বাসই করতে পারছেন না যে তার সামনে লিলি দাঁড়িয়ে আছে। সেই লিলি যাকে সে স্বপ্ন দেখিয়ে তার বড়লোক বাবার বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছিল। জহির ইসলাম ঘোরগ্রস্ত গলায় জবাব দেয়, ভালো। হঠাৎ লিলি বিষাদ মাখা কণ্ঠে এক সময় বলতাম মেয়েরা সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। এক সময় বলতাম, তুমি যদি আমাকে রেখে অন্য কারোর সাথে কথাও বলো তাহলে তোমাকে গুলি করে মারবো, নয়তো নিজে মরবো, কারণ তোমার পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারবো না। অথচ দেখো আজকে তোমার পাশে অন্য কেউ, যার সঙ্গে দীর্ঘ বছর যাবৎ সংসার করে আসছো তুমি। অথচ আমি না তোমাকে মারছি, না নিজে মরছি, ঠিকই সহ্য করে গেছি। নিয়তি, ভাগ্য, জীবন, কত অদ্ভুত তিনটা জিনিস, তাই না? জহির ইসলাম ভালো মন্দ কিছুই বলতে পারলেন না। হঠাৎ করে একটা তীব্র অপরাধ বোধ তাকে আষ্টেপৃষ্টে ঘিরে ধরল। প্রিয়ার মা এতক্ষণ চুপ করে থাকলেও এবার বললেন, আগে সব ভুলে যাওয়াই ভালো না? লিলি তার দিকে তাকিয়ে নিজের রাগটা সামলে বললেন, সব ভুলে যাওয়া যায়, কিন্তু যারা জীবন নষ্ট করে দেয় তাদের ভোলা যায় না। লিলি এবার হেঁটে হেঁটে অরণ্যর সামনে এসে দাঁড়ায়। একবার উকি দিয়ে রফিক সাহেবকে দেখে জয়ের হাসি হাসেন। রফিক সাহেব তখন থরথর করে কাঁপছে শুধু। লিলি বলতে শুরু করলেন, তোমার সব প্রশ্নগুলো আমি আস্তে আস্তে শুনেছি। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। শোনো অরণ্য, অতসী আমার মেয়ে, আমার আপন মেয়ে। এই যে আমার পেট, এখানেই খুব যত্নে ওকে 9.5 মাস রেখেছিলাম। হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করে ওকে দুনিয়ার আলো দেখিয়েছিলাম। ওকে নিয়ে আমার স্বপ্ন ছিল আকাশচুম্বী, কিন্তু তোমার বাবার কারণে আমার একটা স্বপ্ন পূরণ হয়নি। অরণ্যর সাথে সাথে বেলি বেগম, দিবা, প্রিয়ার মায়ের মুখ হাঁ হয়ে যায়। জহির ইসলামের চোখ দুটো আরও বড় হয়। অরণ্য প্রচণ্ড বিস্ময় নিয়ে প্রশ্ন করে, আমার বাবার কারণে? হ্যাঁ, তোমার বাবার কারণে। অতসী তখন খুব ছোট। জহির অফিসের ফালতু কিংবা কিছু ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গিয়েছিল অনেকটা। আমাকে মারধর করতো প্রায় রাতে। আমার বাবার বাড়ি থেকে আমাকে টাকা নিয়ে আসার জন্য বলতো। উঠতে বসতে গালি শুনতে হতো। এমনও দিন গেছে একদিনে 4-5 বার আমি মার খেয়েছি ওর হাতে। আমার বাবা অনেক বড় লোক ছিলেন। জহিরের পরিবার ছিল মধ্যবিত্ত। আমার বাবা তাই জহিরকে মেনে নেননি। তখন জহির আমাকে ভালোবাসার স্বপ্ন দেখে ঘরছাড়া করে। আমি পালিয়ে আসি ওর সাথে, বিয়ে করি, সংসার করি। ও বলেছিল বিয়ের পর আমার পরিবার মেনে নিবেই। কিন্তু আমার বাবা কেমন মানুষ ছিলেন বোঝাতে পারবো না। বিয়ের পর কি অতসী হওয়ার পরেও তিনি আমাকে মেনে নেননি, আমাকে ত্যায্য করেছিলেন।
আমিও সব ভুলে জহিরকে নিয়ে নতুন জীবন গড়তে ব্যস্ত ছিলাম। কিন্তু জহিরের বদলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। আমি অনেক চেষ্টা করে ওকে ভালোর পথ ফেরাতে পারিনি। ও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। ওর অত্যাচারগুলো দিন দিন অসহনীয় উঠেছিল। ও শুধু আমাকেই না, অতসীকে পর্যন্ত মেরে ফেলতে চাইছিল। মোট কথা, আমার আর অতসীর জীবন তখন রিস্কে ছিল প্রচুর। সেরকম সময় আমার সাথে দেখা হয় তোমার বাবার। একটা টাইলসের দোকান ছিল। সেখানে যে মহিলাটা বসতো, ও আমার বান্ধবীর মতো ছিল। ও আমার ব্যাপারে সব জানতো। ওই মহিলার থেকেই তোমার বাবা আমার উইকনেস সম্পর্কে জানতে পারে। এরপর আমার সাথে যোগাযোগের চেষ্টা চালায় অনেক। আমি বাহিরে বের হলেই আমাকে ফলো করতো, পিছু নিত। একসময় আমি নিজ থেকে তোমার বাবার কাছে গেলাম। জিজ্ঞেস করলাম সে কেন আমাকে ফলো করে, কী কারণ। তোমার বাবা জানায় সে আমাকে সাহায্য করতে চায়। জহিরের কাছে থাকলে আমাকে বা আমার মেয়েকে যে কোনো সময় বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে। তাই তোমার বাবা চায় আমাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি তোমার বাবা আমাকে একটা হাতের কাজের প্রতিষ্ঠান ভর্তি করে দিবে বলে একদিন আমাকে নিয়ে বের হয়। আমি অতসীকে সাথে নিয়ে যেতে চাইলে সে মানা করেছিল। বলেছিল যেখানে যাচ্ছি সেখানে ছোট বাচ্চা নিয়ে গেলে সমস্যা। হয়তো আজই আমাকে ভর্তি নিয়ে ক্লাসে বসিয়ে দিতে পারে। তাই আমি পাশের বাসার একজনের কাছে অতসীর দায়িত্ব দিয়ে সরল মনে তোমার বাবার সাথে রিকশায় উঠি। বিশ্বাস করো বাবা, আমার উদ্দেশ্য ছিল আমার জীবন আর আমার মেয়ের জীবনটা একটু গুছিয়ে নেওয়া। আমাদের জীবনের সুখগুলোকে আবার ধরে আনা। এর বেশি কিচ্ছু না। কিন্তু কে জানতো ভাগ্য আমাকে এত বড় বিপদের মুখে ফেলে দিবে। লিলি থামলেন, দম নিলেন বুক ভরে। তার চোখে এক ধরনের ঘৃণা ফুটে উঠল। সেই ঘৃণা ভরা চোখে তিনি রফিক সাহেবের দিকে তাকালেন। রফিক সাহেব লজ্জায় মাথা হেঁট করে বসে আছে। লিলি আবার বলতে শুরু করলেন, তোমার বাবা আমাকে কোনো কারিগরি প্রতিষ্ঠানে নিয়ে যাননি। একটা ফ্ল্যাট বাসার 7 তলায় নিয়ে যায়। সেখানেই প্রতিষ্ঠান বলে আমাকে ভেতরে ঢুকিয়ে আটকে ফেলে। তোমার বাবার উদ্দেশ্য ছিল আমাকে ভোগ করা। সে সফল হয়। ফ্ল্যাটে ঢুকতে দেরি, আমার উপর তার ছাপিয়ে পড়তে দেরি হয়নি। আমার থেকে আমার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে, আমার হাত পা মুখ বেঁধে ফেলে। আমি অনেক আকুতি করেছিলাম আমাকে যেতে দেওয়ার জন্য, নয়তো আমার মেয়েকে ওর বাবা যে মেরে ফেলবে। আমার মেয়েটাকে রক্ষা করার মতো কেউই নেই যে। কিন্তু তোমার বাবা একবারের জন্য শোনেনি। দীর্ঘ 4 মাস আমি সেই ফ্ল্যাটে বন্দি থাকি। 4টা মাস। সেই 4 মাস আমার জীবনের সবচেয়ে ভয়াবহ 4 মাস ছিল। আমি 71-এর পাকিস্তানিদের অত্যাচার দেখিনি, কিন্তু তোমার বাবার পৈশাচিক চেহারা দেখেছি, মানুষরূপী জানোয়ার দেখেছি। 4 মাস পর একদিন আমি পালিয়ে যেতে সফল হই। আমি প্রথমে জোহরের বাসায় যাই। গিয়ে দেখি ও এখানে নেই, বাসা বদলে অন্য কোথাও গেছে। এরপর অনেক চেষ্টা করেও ওর বাসা খুঁজে পাইনি। ওর যে নাম্বারটা আমার মুখস্থ ছিল সেটাও বন্ধ ছিল। তারপর বাধ্য হয়ে আমার বাবার সাথে যোগাযোগ করি, সব খুলে বলি। বাবা আমাকে একটা শর্তে ফিরিয়ে নেয়, যদি জহিরকে ভুলে আমি একা হয়ে ফিরে যেতে পারি। এদিকে জহিরকেও পাচ্ছি না। অপরদিকে মানুষের বাসায় কয়দিন থাকা যায়। বাধ্য হয়ে আমি আমার বাবার বাসায় গিয়ে উঠি। বাবা আমাকে অনেক জোর করেন বিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেননি। আমি বিয়ে করব না দেখেই আমি বিদেশ চলে যাই। আমার মেয়েকে নিয়ে সেসব স্বপ্ন আমি সাজিয়েছিলাম, তার সবটা চুরমার হয়ে গিয়েছিল এভাবে। লিলির চেহারা ক্লান্ত দেখায়, মনে হয় তিনি জীবনযুদ্ধে ক্লান্ত এক নারী। লিলি থামতে অতসী বলতে শুরু করে, বাবা আমাকে কখনো মায়ের ব্যাপারে বলেনি। সে বলেছিল মা আমাকে ফেলে অন্য কারো হাত ধরে চলে গেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কোনো মা কি তার সন্তানকে রেখে ফেলে চলে যেতে পারে? বড় হওয়ার পর একদিন দাদিকে সব জিজ্ঞেস করি। দাদি বলবে না করেও মায়ের ব্যাপারে বলে, মায়ের ছবি দেখায়। সেই প্রথম মাকে চিনি। এরপর অনেক খুঁজি, এরপর চেষ্টা করি কিছু একটা তো উপায় থাকবে মায়ের সাথে যোগাযোগ করার। একদিন প্রিয়ার ফোন ঘাঁটতে গিয়ে ফেসবুকে ঢুকে যাই। ফেসবুকে ঢুকে লিলি নামের একটা আইডি চোখে পড়ে আমার। আমি মায়ের নাম জানতাম, তাই আইডিটায় ঢুকি। ছবিগুলো ঘাঁটতে একটা মাত্র ছবি পাই, সেটা মায়ের। আমি চিনে ফেলি। সেদিন কী যে খুশি ছিলাম আমি। এরপর সুযোগ পেলে মায়ের সঙ্গে কথা বলতাম। মা বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল, সে টাকা দিয়ে বাটন ফোন কিনে নিয়েছিলাম। সেটা দিয়েই কথা বলতাম মায়ের সাথে। মা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। এর মাঝখানে অরণ্যকে দেখি আমি, ওনাকে ভালো লেগে যায়। আর এরপর প্রিয়ারও অরণ্যর প্রতি আগ্রহ জাগে।
আছে শুনে মাকে সব শেয়ার করি। মা আমার কাছে অরণ্যর ছবি চায়। না চেয়েছিল সে অরণ্যর সাথে কথা বলবে, আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবে। প্রিয়ার ফোন দিয়েই অরণ্যর ছবি ফেসবুকে মায়ের কাছে পাঠাই। অরণ্যর আইডিটাও পাঠাই। অরণ্যর আইডি ঘাঁটতে গিয়ে একটা ফ্যামিলি ফটো পায় মা। সেখানে সব রফিক সাহেবকে দেখেই চিনে যান। এরপর মাই আমাকে সব বলে দেন কিভাবে কি করতে হবে। আমার কাজ ছিল অরণ্যকে বিয়ে করে কোনোভাবে বিদেশে নিয়ে আটকে রাখা। আমি সেটাই করি। মাছ দিয়ে বাবা আমাকে মারার জন্য যেসব প্ল্যান করে সেগুলো আমার প্ল্যান এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করেছে। অতসী হেসে ফেলে এই কথার সময়। তারপর আবার বলল, অরণ্যকে বিদেশ নিয়ে আটকে রাখি আমি। এর মাঝে মা আমার অরণ্যদের বাবাকে শাস্তি দেওয়ার জন্য তার ফ্যাক্টরিতে হওয়া 2 নম্বরই কাজগুলো খুঁটে খুঁটে বের করে অ্যান্ড সেগুলো পুলিশের কাছে পাঠিয়ে দেয় উইথ প্রুফ। আমি এসব না করলে রফিক শাস্তি পেত। যার যার কর্মফল তাকে তো ভোগ করতেই হবে, বললেন লিলি। বেলি বেগম ধপ করে মাটিতে বসে পড়েন। দিবা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। অরণ্য, প্রিয়ার মা জহির ইসলাম কারো ঠোঁটে ভাষা নেই। রফিক সাহেব পাথরের মতো জমে আছেন খাটে হেলান দিয়ে। তার চোখ দুটো আধ বোঝা। তাকে দেখে মনে হচ্ছে তার অপরাধের জন্য আজ সে অনুতপ্ত। লিলি হাসলেন। এই হাসি জয়ের হাসি। বললেন, আমি অতসীকে নিয়ে কানাডা ফিরে যাব। অরণ্য বাবা, যদি তোমার ইচ্ছে থাকে অতসীর সাথে সংসার করার, তবে তুমি কানাডা চলে এসো। আর যদি তোমার সম্পর্কটাকে এখানেই ভাঙতে ইচ্ছে করে, তবে ভেঙে ফেলো। লিলি অতসীর দিকে ফিরে তাকিয়ে বলেন, চল মা। অতসী বিনা বাক্য ব্যয়ে একবার শুধু অরণ্যর দিকে তাকিয়ে তার মায়ের হাত ধরে। 2 মা মেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে সোনালী ভবিষ্যতের উদ্দেশ্যে। অতসীকে দেখে মনে হয় একটা ছোট বাচ্চা মেয়ে নার্সারিতে পড়ে, স্কুল ছুটির পর মায়ের হাত ধরে বাসায় ফিরে যাচ্ছে। অরণ্য ফ্যাল করে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পথে। এমন সময় দিবা চিৎকার করে ওঠে, বাবা বলে। অরণ্যর হুঁশ আসে। সে রফিক সাহেবের দিকে এগিয়ে যায়। দেখে তার বাবা শান্ত হয়ে খাটে হেলান দিয়ে বসেছিলেন না। তার প্রাণখানি অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে অজানার উদ্দেশ্যে। অরণ্য ধকলটা সামলে নেয়। চিৎকার চেঁচামেচি করে না, হইচই করে না। শান্ত চোখে রফিক সাহেবের দিকে তাকিয়ে থেকে দিবা আর বেলি বেগমকে বলে, আব্বুর দাফনের পর আমরা সবাই কানাডা চলে যাব। ফরএভার। তৈরি থেকো।